সুধীমণ্ডলী, আমরা জানতে চাই চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শকদের জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। তা আমাদের দেশে ইতিমধ্যেই অনেক ধরনের ক্যাটেল ফার্ম হয়েছে এবং সেই সাথে অ্যাসোসিয়েটেড অনেক ফার্ম তার সাথে যুক্ত হয়েছে। আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করব সেটা হচ্ছে গরুর খামার ব্যবস্থাপনা উইথ ফ্যাটেনিং, অর্থাৎ মোটা তাজাকরণ এবং মাংস উৎপাদন কিভাবে বেশি করা যায় বৈজ্ঞানিক উপায়ে। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে দুজন পানি সম্পদ বিশেষজ্ঞ আছে, ডক্টর মিজানুর রহমান, ডক্টর রাব্বি আমাদের সাথে আছেন। দুজনের সাথে আমরা কথা বলবো কিভাবে প্রোটিনের ঘাটতি বাংলাদেশে পূরণ করা যায় মোটা তাজাকরণ করে। আপনি তো দীর্ঘদিন অ্যানিম্যাল হেলথ পশু সম্পদ ব্যবস্থাপনার সাথে জড়িত। তো আপনার কাছে আমার প্রথম প্রশ্ন সেটা হচ্ছে যে একটি খামারে যদি কোনো খামারি মোটা তাজাকরণ করতে চায়, অধিক হারে মাংস উৎপাদন করতে চায়, কি কি বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তার করা উচিত? হ্যাঁ, ধন্যবাদ। আমরা জানতে চাই চ্যানেলকে চমৎকার একটা বিষয়কে সামনে নিয়ে আসার জন্য। আসলে মোটা তাজাকরণ যদি আমি খামারের অ্যাসপেক্টে বলি, এটা একটা লাভজনক প্রক্রিয়া। আর যদি সাধারণ মানুষের ক্ষেত্রে বলি যে এটা একটা মানে সহজতম ব্যবস্থা মানুষকে পুষ্টির চাহিদা পূরণ করার জন্য। অর্থাৎ যেখানে সাধারণভাবে একটা অ্যানিম্যাল, আমরা যদি গরুর কথাই বলি, যেখানে একটা 4 বৎসরে যদি আমি একটা উদাহরণ দিই, 4 বৎসরে যদি এটা 200 কেজি ওজন হয়, সেটা আমরা এই বৈজ্ঞানিক উপায়ে মোটা তাজাকরণের মাধ্যমে আমরা এটা 2 বৎসরে আমরা নিয়ে আসতে পারি। তাহলে একদিকে সময়টা কমে গেল এবং আমরা এবং হেলদি, মানে যেটা অর্থাৎ একটা মানুষ খুব সহজলভ্যভাবে এবং মানে একটা আদর্শ প্রোটিনের চাহিদা পূরণের জন্য আমরা কিন্তু এই মোটা তাজাকরণের মধ্যে সম্ভব। তো বৈজ্ঞানিক উপায়ে বলতে বিষয়টা হলো এমন, আমরা দেখে আসছি এই মোটা তাজাকরণের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই আমরা অবৈজ্ঞানিকের কিছু ব্যাখ্যা আছে এখানে, যে এখানে বিভিন্ন ধরনের স্টেরয়েড অথবা খাবারের মাধ্যমে ভেজাল খাদ্য খাওয়াইয়ে, তারপর এরকম কিছু বিষয় আছে আমাদের মধ্যে, মিথও আছে কিছুটা, আবার আমরা কিছুটা মানে আদিকাল থেকে এই ধরনের ব্যবস্থাপনাও আছে। বৈজ্ঞানিক উপায়ে বর্তমানে যে মোটা তাজাকরণ, এটা কেউ শতভাগ বৈজ্ঞানিক আর কেউ হচ্ছে আংশিক বৈজ্ঞানিক, কিন্তু এই যে অ্যাডাল্টারেশনের বিষয়টা অর্থাৎ ক্ষতিকারক যে ব্যবস্থাপনা, এটা কিন্তু বর্তমানে নাই। তো বৈজ্ঞানিকভাবে যদি আমি বলি, মোটা তাজাকরণের ক্ষেত্রে খামারিরা হচ্ছে খুব সহজে গরু লালন করতে পারে। অর্থাৎ ক্ষেত্রে যেটা আমরা দুগ্ধবতী খামারের ক্ষেত্রে যে বিভিন্ন ধরনের প্যাস্টার ল্যান্ড লাগে, খোলা জায়গা লাগে, গাভীর জন্য পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থাপনা লাগে, যেটা মোটা তাজাকরণের ক্ষেত্রে এই ধরনের প্রয়োজনীয়তা কিন্তু খুব কম। এবং পর্যাপ্ত ঘাসের ব্যবস্থা না থাকলেও কিন্তু আমরা বৈজ্ঞানিক উপায়ে মোটা তাজাকরণ করতে পারি। অর্থাৎ আমরা একটা গরুকে যদি আদর্শ খাবার খাওয়াইতে পারি, তাহলে সে এক পর্যায়ে গিয়ে আমরা শুধু একটাই অবজেক্টিভ থাকে, তাকে মাংস উৎপাদনে কনভার্ট করা, সেটা কিন্তু এক পর্যায়ে হয়ে যায়। অর্থাৎ পরিপূর্ণ খাবার খাওয়াইয়ে তাকে মোটা তাজা কি খাবার দেওয়া উচিত? এখন খাবারের ক্ষেত্রে যদি আমরা বলি, খাবারের ক্ষেত্রে আমরা জানি সাধারণত একটা খাবারে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ভিটামিন এবং মিনারেল থাকে। তো এই জিনিসগুলা আমাদের প্রকৃতিতে কি খাবারের মধ্যে আছে, সেগুলা কোনটা আবার সহজলভ্য আছে বাজারে, যেটা প্রচলিত আছে আমাদের দেশে, এই খাবারগুলা একটা সুষ্ঠু রেশিও আকারে খাবারটা আমরা ওই মোটা তাজাকরণের জন্য তৈরি করি। সাথে আমরা কিছু এডিটিভ যোগ করি। এখন এডিটিভটাকে আমরা সাধারণ পিপল মনে করি এটা হচ্ছে মেডিসিন বা এটা ওষুধ দিয়ে করা। আসলে বিষয়টা হচ্ছে এটা হচ্ছে ভিটামিন মিনারেল। তো ভিটামিন মিনারেল তো আমাদের শরীরের জন্য আরও প্রয়োজন। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এই পর্যাপ্ত ভিটামিন মিনারেলের উপস্থিতিতেই খাবারটা পরিপূর্ণ খাবার হয়, সেই খাবারটা খাওয়াইয়ে গরু মোটা তাজাকরণ করা হয়। তো বৈজ্ঞানিক পদ্ধতিতে আমরা প্রস্তুতির বিষয় থাকে, যেমন আমরা যখন একটা বাছুর বা একটা গরুকে প্রথম নির্বাচন করি, তার জাত দেখে নির্বাচন করতে হয়, যে শুধু খাওয়াইলে হবে না, এই গরুটা আসলে তার আমরা 4 বছরে যদি পরিপূর্ণ খাবার খাওয়াইয়ে কত কেজি ওজন তার ক্যাপাসিটি আছে। আমি একটা দেশি জাতের একটা গরুকে খুব বেশি খাওয়াইলাম, সে কত কেজি ওজন হবে? সে তো আসলে বড় হবে না। আবার যদি আমরা ধরি যে এটাকে আসলে প্রথম রোগমুক্ত করতে হবে, এটা যদি সঠিকভাবে রোগমুক্ত আমরা না করি, তাহলেও কিন্তু আমি পরিপূর্ণ রেজাল্ট পাবো না। আমি হয়তো 4 বছরের জায়গায়
হয়তো আমি 6 মাস আগে নিয়ে আসলাম, কিন্তু 2 বছরে 4 বছরের রেজাল্ট পাবো সেটা কিন্তু হবে না। তো সেই ক্ষেত্রে কি করতে হবে, প্রথমে হচ্ছে কোনো যদি রোগ ব্যাধি থাকে এগুলা আমি করতে তাকে হবে। চিকিৎসা দিয়ে ঠিক করতে হবে। খাদ্য যদি ব্যবস্থাপনা যদি কৃমি মুক্ত করণের ব্যবস্থা প্রথমেই করতে হবে। রোগ প্রতিরোধ ব্যবস্থা যাতে পর্যাপ্ত ডেভেলপ করে সেই ব্যবস্থাপনা আগে নিতে হবে, এবং আদর্শ খাবার তাকে আচ্ছা, এই জায়গায় একটা প্রশ্ন আছে, সেটা হলো ভ্যাকসিনেশনটা যদি বলতেন। হ্যাঁ, ভ্যাকসিনেশনের কেন ক্ষেত্রে দরকার, জরুরি? কিছু রোগ আছে যেগুলা যে কোনো মুহূর্তে আমাদেরকে না জানিয়ে চলে আসে। তো এই ডিজিজগুলো আমরা যেমন এগুলা গবেষণালব্ধ একটা প্রক্রিয়া হচ্ছে, এটার ভ্যাকসিন এটার তৈরি আছে। সারা পৃথিবীতে অনেক গবেষণার পরে এই ধরনের ভ্যাকসিন তৈরি হয়। তো আমরা বলি যে যদি তাকে ভ্যাকসিন দেওয়া হয় ওই রোগটার এগেনস্টে বা ওই স্পেসিস স্ট্রেইনের এগেনস্টে যদি করা হয়, সেটার যদি অ্যান্টিবডি তৈরি হয় তার বডিতে, তাহলে এই রোগটা যদি আসেও, সে প্রকৃতিতে যদি এই রোগটা আসে তাহলে তার রোগ হবে না। তাহলে ভ্যাকসিনেশন একটা সহজতম ব্যবস্থা রোগ প্রতিরোধের জন্য। আচ্ছা, খামার ব্যবস্থাপনা, ভ্যাকসিনেশন একটা বললেন, আপনার ঔষধ ব্যবস্থা, কৃমি ব্যবস্থাপনা, আদর্শ খাবার, আদর্শ খাবার বললেন। একটা আদর্শ খামারের পর্যাপ্ত জায়গা থাকতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, খাওয়া দাওয়ার জায়গা থাকতে হবে, গরুগুলোকে নড়াচড়ার সুযোগ দিতে হবে। যেটা আমি বলছিলাম যে মোটা তাজাকরণের ক্ষেত্রে রেস্ট্রিকশনটা কম, কারণ আমি অল্প জায়গায়ও কিন্তু গাদাগাদি করেও কিন্তু আমি মোটা তাজাকরণের ব্যবস্থা নিতে পারি, যেটা আসলে ডেইরির ক্ষেত্রে সম্ভব না। এখানে আমার একটা প্রশ্ন, সেটা কি দানাদার খাবার নাকি আপনার ঘাস লতাপাতা খাওয়া, কোনটা? হ্যাঁ, মোটা তাজাকরণের ক্ষেত্রে যদি আমরা শুধুমাত্র দানাদার খাওয়াই তাহলেও লালন পালন করা যাবে, কিন্তু আমরা জানি যে গবাদি প্রাণী হচ্ছে এটাকে তার আমরা বলি যে রুমেন, 4 প্রকোষ্ঠ প্রাণী, তার পেটের মধ্যে 4টা প্রকোষ্ঠ থাকে, এবং গবাদি পশুর যে হজম হয় এটা হচ্ছে মাইক্রোবিয়াল হজম, অর্থাৎ জীবাণু দ্বারা। তো সেই ক্ষেত্রে আমরা যখন এই খোল ভুসি বা এই ধরনের দানাদার খাবার খাওয়াই, তাহলে এগুলা জীবাণুর জন্য কিন্তু এটা ভালো জিনিস না, জীবাণুগুলা নষ্ট হয়ে যায়। এই কারণে আমরা কিছু ঘাস যদি পাশাপাশি দেই তাহলে তার মানে অর্থাৎ ডাইজেস্টিভ সিস্টেমটা, পেটের যে কার্যবলিটা এটা ঠিক থাকবে, এই কারণে দেওয়া দরকার আর কি। আমরা কিন্তু আমাদের প্রশ্নটা ছিল অধিক হারে মাংস উৎপাদন। আপনি ডাক্তার রাব্বি, আপনি যদি একটু বলতেন, অধিক হারে মাংস যদি পেতে হয়, উনি কিছু বললেন যে গরু নির্বাচন, কিছু খাওয়ার কথা বললেন, আর কি কি ব্যবস্থাপনা নেওয়া যায়? ধন্যবাদ। উনি মোটামুটি কভার করে ফেলেছেন। ওনার সাথে আমি কিছু এডিশন করব যে ভালো খাবার দিচ্ছি আমি, একদম ব্যালেন্সড খাবার, কোয়ালিটি খাবার, সব কিছু ঠিক আছে, কিন্তু এই খাবারটা তার ডাইজেশন ঠিকভাবে হচ্ছে কি না, অ্যাবজর্পশন ঠিকভাবে হচ্ছে কি না, এই দিকে আমার খেয়াল রাখতে হবে। উনি আরেকটা কথা বললেন যে অনেকে বলে যে আমি গরুকে কোনো মেডিসিন খাওয়াই না। মেডিসিন একটা ভিন্ন জিনিস, আর ভিটামিন মিনারেলস, ফিড অ্যাডিটিভস যেটা নিউট্রিশন ভিন্ন জিনিস। নিউট্রিশন আমি অবশ্যই খাওয়াবো। মেডিসিন কি, যেগুলো ক্ষতিকর মেডিসিন, এটা খাওয়াবো না, কিন্তু গরুকে আমি ভিটামিন মিনারেলস, মেটাবলিজম বাড়ানোর জন্য এগুলো খাওয়াবো, যেন আমাদের যেহেতু বাণিজ্যিক খামার, আমার অল্প সময়ে একে মোটা তাজাকরণ করতে হবে। মোটা তাজাকরণ আমরা এখন বলি না, আমরা হৃষ্টপুষ্টকরণ বলি, আর মোটা তাজাকরণ বললে নেগেটিভলি শোনায়। তো অল্প সময়ে যদি আমি আর অধিক ওয়েট আনতে চাই, বডি ওয়েট আনতে চাই, তাহলে ওকে যে খাবারটা দিব সেই খাবারে সম্পূর্ণ একদম ম্যাক্সিমাম ইউটিলাইজেশন আপনার নিশ্চিত করতে হবে। তো ম্যাক্সিমাম ইউটিলাইজেশন নিশ্চিত করতে হলে কি করতে হবে, তার ডাইজেশন যেন ঠিক থাকে এটা খেয়াল রাখতে হবে, অ্যাবজর্পশন ঠিক থাকতে হবে। বাংলাদেশে যখন আমি গরুর ন্যাচারাল খাবার কি, ন্যাচারাল খাবার ঘাস, কিন্তু আমরা কিন্তু তার ফুড হ্যাবিট চেঞ্জ করে ফেলছি, তার কনসেন্ট্রেট খাওয়াচ্ছি। তো এই অবস্থায় কি হয়, গরু সবসময় একটা সাবক্লিনিক্যাল অ্যাসিডোসিস বলে, সবসময় একটু পাতলা পায়খানা থাকে, অ্যাসিডোসিসের সমস্যায় থাকে, এটা সাবক্লিনিক্যাল ফর্মে থাকে, সেই জন্য খুব একটা ডিস্টার্ব করে না, বোঝা যায় না, খামারি বুঝতে পারে না, দেখে যে মাঝে মধ্যে পাতলা পায়খানা করতেছে, মাঝে মধ্যে ভালো, এটা কন্টিনিউয়াস লেগে থাকে, সাবক্লিনিক্যাল অ্যাসিডোসিস আমরা ডাক্তাররা বলি। এই যখন অ্যাসিডোসিস থাকে তখন ওকে যত ভালো খাবার, যত হাই কোয়ালিটির খাবার দেন, আর ম্যাক্সিমাম ডাইজেশন হবে না, ম্যাক্সিমাম অ্যাবজর্পশন হবে না, তাহলে আপনার কিন্তু ওয়েস্টেজ হচ্ছে। খামারের ম্যাক্সিমাম খরচ হচ্ছে ফিড কস্ট। আচ্ছা, এই ফিডই যদি ওয়েস্টেজ হয় তাহলে খামারের লাভ পায়খানার মাধ্যমে বের হয়ে যাচ্ছে। তাহলে আমার খাবারের ম্যাক্সিমাম ইউটিলাইজেশন নিশ্চিত করতে হবে, এটা খামারের ফার্স্ট টার্গেট থাকবে মোটা তাজাকরণের জন্য।
তো এই ম্যাক্সিমাম ইউটিলাইজেশন নিশ্চিত করার জন্য আমার সবসময় খেয়াল রাখতে হবে অভিজ্ঞ ভেটেরিনারিয়ান ডাক্তারের সাথে পরামর্শ অথবা যে ভালো বোঝে তার সাথে পরামর্শ করে যেন সাবক্লিনিক্যাল অ্যাসিডোসিস মুক্ত থাকে। এই জন্য বিভিন্ন ধরনের প্রোবায়োটিক্স ইউজ করা হয়, প্রোবায়োটিক্স, লাইভ ইস্ট, আমার আছে মাইস্ট নামে একটা প্রোডাক্ট আছে, তারপরে ডিফারেন্ট কাইন্ড অফ প্রোবায়োটিক্স আছে। আচ্ছা, এগুলো যদি কন্টিনিউয়াস খাওয়ায় কস্টিং খুবই কম, কিন্তু কি হবে আর সাবক্লিনিক্যাল অ্যাসিডোসিস থাকবে না। সাবক্লিনিক্যাল অ্যাসিডোসিস না থাকলে খাবারের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হবে। তো এটা খেয়াল রাখতে হবে খামারিদের, যেন গরুকে যা খাওয়াচ্ছে কোনো ওয়েস্টেজ না হয়, এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, এর সাথে আরেকটা প্রশ্ন ছিল, সাধারণ মানুষের মধ্যে একটা প্রচলিত আছে বাংলাদেশে যে গরুকে যখন এইরকম এই মোটা তাজাকরণ বা মাংস বাড়ানো হয় তখন তাকে খুব স্টেরয়েড দিয়ে তাকে ফোলানো হয়। আসলে এটা কতটুকু সাইন্টিফিক, কতটুকু গ্রহণযোগ্য? এটা সায়েন্টিফিক না, এটা সায়েন্টিফিক না, আর এই প্র্যাকটিসটা খুবই কম আছে। এটা হচ্ছে মানুষের মধ্যে রং কনসেপ্ট যে স্টেরয়েড দিয়ে গরুকে মোটা তাজা করানো হয়। এটা কি সম্ভব আসলে? সম্ভব, এটা মোটা হবে না তো। আচ্ছা, আসলে মোটা হবে না। স্টেরয়েড খাওয়াইলে কি হয়, বডিতে পানি আসবে, আচ্ছা, ওটা মোটা হবে না, ওয়েট বাড়বে না। তো এটা খুব কমন প্র্যাকটিস না। এখন এত কোয়ালিটিপূর্ণ মানে পানি আর বেটা গরুর ওজন বাড়বে না, ওজন আচ্ছা, ওজন দেখতে একটু ইয়া লাগবে, মোটা লাগবে, কিন্তু স্টেরয়েড দিয়ে মোটা তাজাকরণ এই রিস্কটা বাংলাদেশে এখন খুব কম মানুষ নাই, এই রিস্ক নেয় নাকি। কারণ স্টেরয়েড দিয়ে যখন একটা গরুকে মোটা তাজাকরণ করবে তখন ওই গরুর ইমিউনিটি ফল করবে, আদার্স অনেকগুলো সমস্যা। স্টেরয়েডের পজিটিভ কোনো ইফেক্ট নাই, খুবই কম, নেগেটিভ ইফেক্ট অনেক বেশি। পরে ইমিউনিটি কমে যাবে, আদার্স অনেক প্রবলেম হবে, স্ট্রেস বেশি আসবে। তো ওই গরুটা যদি সেল না করতে পারে অথবা ঈদের আগেই ওর ক্ষতি হতে পারে, যে কোনো ধরনের ঘটনা ঘটতে পারে। এই জন্য স্টেরয়েড খাওয়ানোর কোনোই দরকার নাই। এই প্র্যাকটিস বাংলাদেশে খুবই কম, নাই বললেই চলে। এখন যেগুলো আছে হচ্ছে সায়েন্টিফিক পদ্ধতিতে বিভিন্ন ধরনের কোয়ালিটি মেডিসিন না, এরিটিভস বলে, এনজাইম আছে, তারপরে গরুর জন্য প্রোবায়োটিক আছে, প্রিবায়োটিক আছে, ভিটামিনস আছে, মিনারেলস আছে, সুন্দর সুন্দর মেডিসিন, মেটাবলিজম বাড়ানোর জন্য ওষুধ আছে। এই যে আমি এখানে দেখতে পাচ্ছি কিউমিট, এটা মেটাবলিজম বাড়াবে। তারপরে এই যে মিনারেলস দেখতে পাচ্ছি, মিনারেলস গরুর জন্য ইলেকট্রোলাইট না, মিনারেলস কিন্তু গরুর জন্য। আমার আর গরুর মধ্যে পার্থক্য হচ্ছে, গরুর হলো উনি একটু আগে বললেন যে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট রুমিনেন্ট রুমিনেন্ট, ওর 4টা প্রকোষ্ঠ এবং ওর মধ্যে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া থাকে, মাইক্রোবিয়াল ডাইজেশন হয়। ওর কিন্তু সব কিছু দেওয়ার দরকার নাই, সব ভিটামিন ওকে দেওয়ার দরকার নাই। ওকে কিছু গুরুত্বপূর্ণ মিনারেলস দিলে এই মিনারেলস থেকে সে নিজে সিনথেসিস করে অনেক কিছু তৈরি করতে পারে, ভিটামিন তৈরি করতে পারে। তো এই মিনারেলসের যেন ঘাটতি না হয়, এগুলো দিলে এইটা আমাদের বুঝতে হবে যে কোনটা দিলে আমি ম্যাক্সিমাম বেনিফিট পাবো, কোন খাবারটা দিলে ম্যাক্সিমাম বেনিফিট পাবো। এটা বুঝে যদি খাওয়াই তাহলে স্টেরয়েড দেওয়ার কোনো দরকার নাই। খুব সুন্দর সুন্দর এখন এরিটিভস আছে, ফিড এরিটিভস আছে। শুধু একজন কনসালটেন্ট অথবা যে ভালো বোঝে তার সাথে পরামর্শ করে খাওয়ালে আমার মনে হয় ম্যাক্সিমাম প্রফিট পাওয়া সম্ভব একটা মোটা তাজাকরণের ফার্ম থেকে। না, ধন্যবাদ। আমি ডাক্তার মিজানুর রহমানের কাছে আমার একটা জানতে চাওয়া, আমরা শুরু করেছিলাম প্রোটিন দিয়ে, যে প্রোটিনের বাংলাদেশে অনেক ঘাটতি, 8 কেজি সারা বছর একটা মানুষ সমস্ত মাংস মিলিয়ে খায়, এরকম স্ট্যাটিস্টিক আছে। তাও এটার আমাদের 18 কোটি মানুষ 8 কেজি খায় না। এর মধ্যে দেখা গেল যারা নাকি ইনকাম হোল্ডার তারাই বেশি খায়, আরও কম খায়, অনেকে খেতেই পারে। তো এই বাংলাদেশে এই প্রোটিনটা কেন এত গুরুত্বপূর্ণ? এই প্রোটিন কেন খাবে না? হ্যাঁ, আসলে প্রোটিন আমাদের যে কতগুলি উপাদান আছে আমাদের নিউট্রিশনের, যে অর্থাৎ একজন মানুষের খাবারের মধ্যে যে জিনিসগুলো আমরা পাই তার মধ্যে প্রোটিন হচ্ছে সবার উপরে। অর্থাৎ প্রোটিন আমাদের বডি বিল্ডিং স্ট্রাকচারের জন্যই হচ্ছে আসলে প্রোটিন। আমরা যদি বলি আমাদের মাসেল বিল্ডিং করা, এটা কিন্তু অ্যামাইনো অ্যাসিড আমরা বলি প্রোটিনে, আরেকটা হচ্ছে সমগতি অর্থাৎ অ্যামাইনো অ্যাসিড। তো এটা হচ্ছে বডি বিল্ড করে, মাসেল বিল্ড করে। তো আমরা সেই যদি হেলদি প্রোটিন যদি আমরা পাইতে চাই বা খেতে চাই বা আমাদের শরীরকে সুস্থ রাখতে চাই, তাইলে আমাকে অবশ্যই কিন্তু প্রোটিন খেতে হবে। কিন্তু এখানে আপনি বারবার বলতেছিলেন যে আমাদের দেশের যে অর্থনৈতিক অবস্থা, এইটার কারণেও কিন্তু আমরা প্রোটিন কনজিউম একেবারেই কম, যেখানে আমাদের বাংলাদেশে অ্যাভারেজ 7 to 8 কেজি পার ইয়ার। আর যেখানে আমরা যদি বলি উন্নত রাষ্ট্রগুলোতে, বিশেষ করে পর্তুগাল, মেক্সিকো, পর্তুগালে আমরা ডাটা পাই প্রায় 100 কেজি। তো কোথায় 100 কেজি আর কোথায় 7 to 8 কেজি? তো আমাদের
এক হচ্ছে আমাদের এই প্রোটিনের আরও বেশি আমাদের শরীরের চাহিদা, তাহলে আমাদের প্রোটিন খাইতে হবে, আরও মাংস খাইতে হবে। পাশাপাশি হেলদি প্রোটিন পাওয়ার জন্য আমাদের এই যে স্বাস্থ্যসম্মত আমাদের এই যে মোটা তাজাকরণ, গরু খামার ব্যবস্থাপনা এবং এই গরু থেকে যে মাংস খাই সেটা যদি আমরা পাই সঠিকভাবে, তাহলে আমাদের এই প্রোটিনের চাহিদা পূরণ হবে। এছাড়াও ব্রেইন ডেভেলপমেন্টের জন্য সবচেয়ে বেশি যেটা প্রয়োজন, আমাদের হার্টের মাসেল বিল্ড আপের জন্য আরও বেশি অ্যামাইনো অ্যাসিড দরকার, প্রোটিন দরকার। তো আমি বলবো সবাইকে যে ভালো প্রোটিন, গুড প্রোটিন সবাই যাতে আমরা কনজিউম আরও বেশি নেওয়ার জন্য আমরা চেষ্টা করি। না, ধন্যবাদ ডাক্তার মিজান, ডাক্তার রাব্বি। আপনারা দীর্ঘদিন পানি সম্পদ কর্মের সাথে যুক্ত আছেন এবং এই হেলথ নিয়ে দীর্ঘদিন কাজ করছেন। শুধু প্রাণী সম্পদ না, এর সাথে হিউম্যান হেলথও জড়িত। আমরা অনুষ্ঠানের শুরুতেই বলেছি সুস্থ মানব সম্পদের পূর্ব শর্ত হচ্ছে সুস্থ পশু সম্পদ। এই পশু সম্পদে আপনারা কাজ করছেন। এতক্ষণ আমরা জানতে চাই চ্যানেলকে আপনারা অনেক জ্ঞানগর্ভ বক্তব্য রেখেছেন। আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে এবং আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সাধারণ জনগণের জন্য আপনাদের দুজনের যদি কোনো উপদেশ বাণী থাকে, একটু সংক্ষিপ্তভাবে যদি একটু উপদেশ। ধন্যবাদ আপনাকে। আসলে জনগণ যত সচেতন হবে তত আসলে ভালো থাকবে, সুস্থ থাকবে। স্টেরয়েড গরু আমি কিভাবে চিনব, তো এটা খুব মোস্ট ইম্পর্টেন্ট। আমরা খুব সহজেই কিন্তু এই স্টেরয়েড যে খাওয়ানো গরু আমি কিন্তু বাজারে আমি দেখতে পারি বা চিনতে পারি। এটা কিভাবে আমরা চিনতে পারি? আমরা একটা গরুকে যখন আমরা কোনো গরুকে যদি আমরা হাটে দেখি খুব ডাল, অর্থাৎ খুব মানে এত জেন্টেল কিন্তু একটু ফুলা ফুলা মনে হচ্ছে, তো এই গরুটাকে যদি জাস্ট আমি যদি এভাবে তার মাংসের মধ্যে যদি আমি চাপ দেই, তাহলে আমার আঙ্গুলটা এভাবে ড্যাবে যাবে। এবং ড্যাবে যাবে বলতে আমি যদি আঙ্গুলটা সরাই নিয়ে আসি সেটা মানে হ্যাঁ সেটা ভিতরেই থাকবে, কয়েক সেকেন্ড পর্যন্ত এটা ভিতরে থাকবে। আর যদি এটা স্টেরয়েড না খাওয়ানো হয়, এটা সাথে সাথেই আবার এটা চলে আসবে, মানে সারা বডিতে ইডিমা হয়ে যায়। হ্যাঁ, অর্থাৎ এডিমা হয়ে যায়, পানি জমে যায়। তো এই তথ্যটা সবাই জানা দরকার আমরা এই স্টেরয়েড থেকে বের হওয়ার জন্য। তবে আমি বলবো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। আসলে আমাদের দেশে এখন স্টেরয়েড একেবারেই ব্যবহার হয় না, অর্থাৎ এখন প্রায় বৈজ্ঞানিকভাবেই মোটাতাজাকরণ করা হয়, কিন্তু শতভাগ বৈজ্ঞানিক না হওয়ার কারণে, অর্থাৎ সর্বোচ্চ পর্যায়ে না যাওয়ার জন্য হয়তো খামারিরা প্রকৃত লাভবান হয় না। তো আমি বলবো খামারিরাও যাতে সচেতন হয় আরও পরিপূর্ণ বৈজ্ঞানিক উপায়ে এই মোটাতাজাতকরণ করার জন্য। ধন্যবাদ। আমরা একটা প্রবাদ জানি যে কোনো দেশের অর্থনৈতিক অবস্থা বোঝার জন্য, কোনো একটা দেশের অর্থনৈতিক অবস্থা যদি বুঝতে হয়, আপনি ফার্স্টে গিয়ে দেখবেন ওই দেশের গরুগুলোর কী অবস্থা। গরুর স্বাস্থ্য যদি ভালো থাকে, গরুগুলো যদি দেখতে ভালো থাকে, তাহলে বুঝবেন যে এই দেশের অর্থনৈতিক অবস্থা ভালো। তো বাংলাদেশের যে কোনো গরুর খামারে গেলে দেখবে যে গরুর স্বাস্থ্য দেখে অনেকেই বুঝবে যে আমাদের অর্থনৈতিক অবস্থা একেবারে খারাপ না, অনেক ইমপ্রুভ। তো গরুকে মোটাতাজাকরণ বাংলাদেশের জন্য আমি একটু আগেও বলছিলাম যে বাংলাদেশ কিন্তু এখন গরুর মাংসে অনেক স্বাবলম্বী। প্রচুর পরিমাণ ফ্যাটেনিংয়ের ফার্ম হচ্ছে, প্রচুর পরিমাণ ফার্মে ফ্যাটেনিং হচ্ছে এবং নিজস্ব গরু দিয়েই আমাদের কোরবানির চাহিদা এবং নিজস্ব গরুর মাংসের চাহিদা পূরণ হচ্ছে বাংলাদেশে। এটার ফলে অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে, ইকোনমি ডেভেলপমেন্ট হচ্ছে। তো এটা আমাদের আরও ডেভেলপমেন্টের সুযোগ আছে। বাংলাদেশে যে পরিমাণ মানুষ, একটু আগে ডক্টর মিজান আপনি বললেন যে মাত্র আমরা 8 কেজি মাংস পাচ্ছি, যেখানে চাহিদার তুলনায় এটা অনেক কম। তাহলে আমার যদি 50% চাহিদা পূরণ করতে চাই এই বাংলাদেশের মানুষের, তাহলে কি পরিমাণ ফার্মিংয়ের সুযোগ আছে, কতগুলো গরুর খামারের সুযোগ আছে। তো আমাদের চাহিদা অনেক, এই চাহিদার তুলনায় এখন আমরা অনেক পিছনে আছি। আর এই পিছনে থাকা মানে আমি এটাকে অপরচুনিটি হিসাবে দেখি যে এখানে ফার্মিংয়ের বিশাল বড় সুযোগ আছে। এখানে আমি চাই যে আরও অনেক মানুষ, আরও অনেক খামারি, অনেক যাদের মানে সম্ভাবনা আছে, যাদের সামর্থ্য আছে, তারা এই ফার্মিংয়ে আসবে এবং এসে শুধু ফার্ম করলে হবে না, সায়েন্টিফিক উপায়ে সুন্দরভাবে খামার করতে হবে, যার ফলে সে নিজে লাভবান হবে এবং দেশের জন্য সে কাজ করতে পারবে। এটা শুধু তার নিজের জন্য না, দেশের প্রোটিনের চাহিদা পূরণ করতেছে। এটা কিন্তু বিশাল বড় একটা কাজ করতেছে একজন খামারি যে কাজ করতেছে। তো আমি সব খামারিকে যারা ফ্যাটেনিং নিয়ে, গাভী মিল্কিং নিয়ে কাজ করে সারা বাংলাদেশের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবার প্রতি আমার দোয়া থাকলো। ধন্যবাদ।